মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরান ইসরায়েলের যুদ্ধ একেবারে চরমে। ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া, পাশাপাশি ইসরায়েলের পাশে তো আমেরিকা রয়েছে। ইরানকে সামনে রেখে আমেরিকাকে সাবধান করলো পুতিনের দেশ। তবে কি আবার ঠান্ডা যুদ্ধের শুরু? এই প্রশ্নই এখন সামনে আসছে। ইরান ইসরায়েলের যুদ্ধ চরমে। আর এই বিষয়ে আরো জানবো, এখন সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত, আমরা দেখেছি যে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া এবং ইসরায়েলের পাশে রয়েছে আমেরিকা, আর ইরানকে সামনে রেখে আমেরিকাকে সাবধান করলে এবার পুতিনের দেশ। তবে কি ঠান্ডা যুদ্ধ শুরু হওয়ার কোনো ঠান্ডা যুদ্ধ শুরু হতে চলেছে কি? একেবারেই আবার একটা নয়া ঠান্ডা যুদ্ধ যুগের সূচনা যেন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা সময় ছিল যেটা 60-এর দশক থেকে যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল, তখন তো একটা প্রবল পরাক্রান্ত সোভিয়েত ইউনিয়ন, মানে সেখানে তো রাশিয়া নয়, মানে সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল বিবাদ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের এই যে বিরোধটা, সেই ঠান্ডা যুদ্ধের যে অবসান হয় এবং সোভিয়েত ইউনিয়নটা তাসের ঘরের মতো লুটিয়ে গেল। এবং তখন আমরা বললাম যে গোটা পৃথিবীটাতে আর ঠান্ডা যুদ্ধ নেই, মার্কিন যুক্তরাষ্ট্রই একটা মেরু, একটা পোল, এবং বহু কেন্দ্রিক দুনিয়া তৈরি হয়েছে। সেখানে ফ্রান্স, ইটালি, জার্মানি, ভারত, চীন, নানান দেশের বহুদা একটা ব্যবস্থা। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যেভাবে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ একদিকে যেরকম হচ্ছে, এবং পুতিনের এক্সপ্যানশনিজম, সম্প্রসারণবাদ, সেটা কিন্তু একটা উচ্চাকাঙ্ক্ষী পুতিন, তিনি কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। কেননা রাশিয়া এবং চীন এই অক্ষটা কিন্তু একটা নতুন করে আবার তৈরি হয়েছে, এবং তার ফলে এই যে অক্ষটা, রাশিয়া এবং চীনের যে অক্ষটা, সেটা আমেরিকাকে চ্যালেঞ্জ করছে এবং ইরানকে রাশিয়া সমর্থন করে দিয়েছে। ভুলে গেলে চলবে না যে ইরানের প্রাকৃতিক সম্পদ তেল, সাংঘাতিকভাবে তার একটা শক্তি, এবং তার কেমিক্যাল ওয়েপেন থেকে শুরু করে নিউক্লিয়ার তার ক্যাপাবিলিটি, সেটা আমেরিকারও চিন্তার বিষয়। এবং সেই কারণে যদি কোনো কারণে রাশিয়া এবং ইরান তারা একত্রিত হয়, কারণ সৌদি আরবও তৈল উৎপাদনকারী একটা বৃহৎ রাষ্ট্র যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে, সুতরাং আড়াআড়ি ভাবে গোটা পৃথিবীটা একদিকে রাশিয়া, ইরান, চীন এরকম ভাবে যদি ভাগাভাগি হয়, এবং সৌদির যে শক্তি, সেই শক্তির সঙ্গে যদি, তাহলে আরেকটা অদ্ভুত জিনিস হচ্ছে যে সেখানে কিন্তু মুসলিম যে দুনিয়াটা, সেই দুনিয়ার মধ্যেও কিন্তু বিভাজিকা রেখা তৈরি হচ্ছে। এবং তার ফলে ইসরায়েল, আমেরিকা একদিকে, আবার রাশিয়া, ইরান এবং চীন তারা আর একদিকে, তার ফলে একটা বিচিত্র পরিস্থিতি, আর একটা নতুন ঠান্ডা যুদ্ধের অবস্থান তৈরি হচ্ছে। এখন এই যে টেনশনটা, এই টেনশনটা মুক্ত করার জন্য ভারত পাকিস্তানের জন্য তো আমেরিকা মধ্যস্থতাকারী দাবি করছে, কিন্তু আমেরিকা রাশিয়ার ঠান্ডা যুদ্ধ যদি আবার শুরু হয়, সেখানে মধ্যস্থতাকারী কে হবে? বিরতির আগে যে খবরে আমরা ছিলাম, ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং ইসরায়েলের পাশে আমেরিকা। ইরানকে সামনে রেখে আমেরিকাকে সাবধান করলো পুতিনের দেশ। তবে কি আবার ঠান্ডা যুদ্ধের শুরু? এই নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। জয়ন্তদা, আপনি যে জায়গাটায় ছিলেন, ঠান্ডা যুদ্ধ কি এবার শুরু হতে চলেছে? মানে ট্রাম্প এবং পুতিন, এটা একটা চিত্তাকর্ষক সম্পর্ক। আমরা দেখেছি যে ট্রাম্প কিন্তু পুতিনের সঙ্গে যে কলহ, তার যে ট্র্যাডিশনাল যে সংঘাত, মানে রাশিয়া এবং আমেরিকার যেটা সাবেক যে ঠান্ডা যুদ্ধের কথা যেটা বলছিলাম, ঠান্ডা যুদ্ধের যে লড়াই, সেটার অবসান ঘটিয়ে রাশিয়ার সাথেও একটা সখ্য ট্রাম্প কিন্তু রচনা করে চলেছে বা চলছিল, এবং চীনকে কিছুটা, রাশিয়ার যে অক্ষ, চীন রাশিয়া অক্ষ, সম্ভবত সেটাকেও কিছুটা মানে ক্ষতিগ্রস্ত করা বা তাকে নিউট্রালাইজ করা, যেটা কূটনীতির ভাষায় বলে, যে কিছুটা নিরপেক্ষ জায়গায় রাশিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টাটা ছিল। কিন্তু এখন ইরানের যে ঘটনাটা হলো, এবং ইরানকে যেভাবে ইসরায়েল যেভাবে তার আক্রমণটা হানলো, মোসাদ যে ভূমিকাটা নিল, সেটার বদলা ইরান নেবে না, এটা হতে পারে না। কারণ ইরানের মধ্যেও কিন্তু একটা শক্তি আছে, যে শক্তিটার ইসলামিক যে বিশ্ব
যে দুনিয়ার যে ইসলামিক শক্তি তাদের একটা বড় অংশ কিন্তু আবার ইরানকে সমর্থন করে, এবং এখানে কিন্তু একটা শিয়া সুন্নির বিরোধও গোটা বিশ্ব রাজনীতির সাথে যুক্ত হয়ে রয়েছে। ইরানের কাছে তেল আছে, এবং যেরকম আমরা ভারতের উদাহরণটা দেওয়া উচিত, কারণ আমরা যেহেতু ভারতে সাংবাদিকতা করছি, ভারত ইরানকে কিন্তু সবসময় মনে করেছে যে তাদের সাথে হোস্টাইলিটি না করা, এবং এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং, খুব চিত্তাকর্ষক বিষয়। ইরান তেল উৎপাদনকারী দেশ, ভারত ইরানের কাছ থেকে তেল নেয় এবং রাশিয়ার কাছ থেকে তেল নেয়, সৌদির কাছ থেকে তেল নেয়, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল চায় যে ভারত ইরানের কাছ থেকে তেল নেওয়াটা বন্ধ করে দিক, এবং এক্ষুনি এক কথায় বন্ধ না করলেও ফেজ ম্যানারে ধীরে ধীরে ইরানের কাছ থেকে, যাতে এটা আমেরিকান প্রস্তাব। কিন্তু ভারত চিরকাল এই জিনিসটা কিন্তু মানে কংগ্রেস জামানায় দেখেছি, বা অটল বিহারী বাজপেয়ী করেছে, ইরানের পক্ষে ইউনাইটেড নেশনে গিয়ে ভোট দিয়েছে, এবং নরেন্দ্র মোদীও কিন্তু কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে সেই মানে বিদেশ নীতির সেই অবস্থানটাকে রক্ষা করেছে। কেন? দু তিনটে কারণ। একটা কারণ হচ্ছে যে ইরান হলো পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র, যেটাকে বলা হয় নেবার্স নেবার, প্রতিবেশীর প্রতিবেশী। সুতরাং যেখানে পাকিস্তান একটা হোস্টাইল প্রতিবেশী, সেই শত্রু প্রতিবেশীর যে প্রতিবেশী তাকে শত্রু করাটা কূটনীতিতে ভুল চাল, কেননা তাহলে ইরান আর পাকিস্তান এক হয়ে গিয়ে যদি ভারতকে আক্রমণ করে। সুতরাং ইরানের সঙ্গে বন্ধুত্ব আমরা রক্ষা করেছি, সেটা কিন্তু আজও অটুট, এবং রাশিয়ার সাথে বন্ধুত্ব তো ভারতের আছেই, এবং ইরানের সঙ্গেও কিন্তু আমরা বন্ধুত্ব করেও কিন্তু আমরা ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নতি সাধন করেছি, এবং সেখানে নরেন্দ্র মোদী ইসরায়েলের সাথে যে বন্ধুত্বটা করেছে সেটা এর আগে নরসিমহা রাও মানে ইসরায়েলের সাথে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে দিলেও এই সম্পর্ক তো হয়নি, কেননা প্যালেস্টিনের সাথে কংগ্রেসের সম্পর্কর আবার একটা ইতিহাস আছে। নরেন্দ্র মোদী সেই জায়গায় কিন্তু প্যালেস্টাইনের পক্ষে না গিয়ে ইসরায়েলের অনেক বেশি পক্ষে গেছে, একটা রাইট উইং ফরেন পলিসি ইসরায়েলের পক্ষে গেলেও আবার ইরানের সাথেও কিন্তু সম্পর্ক রক্ষা করেছে, এবং সেখানে ন্যামের প্রাসঙ্গিকতা, বামপন্থী যে সাবেক যে ট্র্যাডিশন, সেটাকেও ভারত দক্ষিণপন্থী শক্তি আসার পরেও ইরানের সাথে রেখেছে। তো এটা খুব কমপ্লিকেটেড বিদেশ নীতি, কিন্তু খুব ইউনিল্যাটারালি তো হয় না, অনেক স্তর থাকে। এখন আজকের যে পরিস্থিতিটা তৈরি হলো, এটা কিন্তু নরেন্দ্র মোদীর ভারত সরকারের পক্ষে দড়ির ওপর দিয়ে হাঁটা। কেননা আর যাই হোক, আমরা চাইবো না যে আরেকটা বিশ্বযুদ্ধ হোক, আমরা চাইবো না যে এই যে তিনটে ফ্রন্টে যুদ্ধ শুরু হয়ে গেছে, একদিকে ইসরায়েলের সাথে ইরানের, আর একটা ভারতের সাথে পাকিস্তানের, যদিও এই মুহূর্তে সংঘর্ষ বিরতি, কিন্তু এটা একটাকে বলা হয় ডিপ্লোম্যাসিতে নো ওয়ার নো পিস সিচুয়েশন, অর্থাৎ যুদ্ধও নেই শান্তিও নেই, যে কোনো সময় যুদ্ধ হতেও পারে। এখন এইটা ভারত পাকিস্তান, আবার অন্যদিকে ইউক্রেন এবং রাশিয়া, তার ফলে গোটা পৃথিবী জুড়ে কিন্তু যুদ্ধের দামামা বেজে গেছে। এবং এই যে আমেরিকার দিক থেকে হুমকি যে শহরটাকে খালি করো, তা নাহলে কিন্তু আমরা এবারে যুদ্ধের ঘোষণার দামামা তো ট্রাম্প বাজিয়েছে, এবং সঙ্গে সঙ্গে পুটিনও তার পাল্টা দিয়েছে। তার ফলে যেটা হচ্ছে যে যুদ্ধ, প্রত্যক্ষ যুদ্ধ যদি নাও হয়, তাহলেও কিন্তু একটা পরোক্ষভাবে একটা নতুন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল। এখন এই পরিস্থিতিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? কেননা ইউনাইটেড নেশন তাকে তৈরি করা হয়েছিল, যে লিগ অফ নেশনের পরে যখন ইউনাইটেড নেশন হলো, তখন এটাই ভাবা হয়েছিল যে এইরকম পরিস্থিতি হলে ইউনাইটেড নেশন অন্তত শান্তির পায়রা ওড়াবে। যে কারণে নিউ ইয়র্ক শহরে ইউনাইটেড নেশনের অফিস হলেও সেটা কিন্তু সবসময় বলা হয় যে ওটা আমেরিকার অন্তর্ভুক্ত নয়। ইউনাইটেড নেশন তার কোনো ঠিকানাটা কিন্তু সবসময় বলা হয় যেটা একটা জিরো ঠিকানায়, অর্থাৎ সেটা কিন্তু একটা নিউট্রাল, সেটা একটা আলাদা সার্বভৌম রাষ্ট্রের মতো। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমেরিকা সবসময় ইউনাইটেড নেশনকে নিয়ন্ত্রণ করে এসেছে, এবং তার খেসারত একটা সময় সেই আরাফাত থেকে শুরু করে ইরানকেও দিতে হয়েছে। আমি নিজে ইউনাইটেড নেশনে যখনই জেনারেল অ্যাসেম্বলির অধিবেশন হতো যেতাম, তখন দেখতাম বাইরে ইরান, ব্রাজিল তারা বিক্ষোভ দেখাচ্ছে ইউনাইটেড নেশনের সামনে, কিন্তু আমেরিকা সবসময় ইউনাইটেড নেশনকে নিয়ন্ত্রণ করেছে। তার ফলে এখন এই মুহূর্তে যদি এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে ইউনাইটেড নেশনের শক্তি আরো বৃদ্ধি করতে হবে। নিরাপত্তা পরিষদে কিন্তু চীন আছে, ভারত এখনো নেই নিরাপত্তা পরিষদের, চেষ্টা করছে। তার ফলে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে চীন কি সেখানে একটা সক্রিয় ভূমিকা নেবে, এবং সেখানে কি রাশিয়া এবং চীন তারা নিরাপত্তা পরিষদে
আমেরিকাকে প্রতিহত করে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। এখন ঘটনার ঘনঘটা কিন্তু চলতে থাকবে এবং এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করাটা বিশ্ববাসীর কাছে খুবই জরুরি। কেননা আর যাই হোক, যুদ্ধ কিন্তু গোটা বিশ্বের অর্থনীতি, এমনিতেই যুদ্ধ হতে না হতে শেয়ার মার্কেটে তার প্রভাব পড়েছে এবং এটা দুনিয়ার শেয়ার মার্কেটে প্রভাব পড়েছে, ভারতে পড়েছে, এবং সেখানে যদি একটা যুদ্ধ হয় সেই যুদ্ধর ছোঁয়াচে রোগের মতো আর একটা ফ্রন্টে যুদ্ধ শুরু হয়ে যায়। সুতরাং আশা করব এই পরিস্থিতিটাকে মানে অস্ত্র ব্যবসা এক জিনিস, সেটা কিন্তু ঠান্ডা যুদ্ধে অস্ত্র ব্যবসা হয়, কিন্তু ঠান্ডা যুদ্ধটা যদি কোনো কারণে প্রত্যক্ষ যুদ্ধে পরিণত হয় তাহলে শেষের সেদিন ভয়ঙ্কর। এবং সেই কারণে এই মুহূর্তে ঠান্ডা যুদ্ধের নতুন যুগ সূচনা হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ জয়ন্তদা। সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। পলিটিক্স আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।